আসসালামু আলাইকুম। আজকে আমাদের কততম ক্লাস? চতুর্থ। তাহলে দ্বিতীয় পত্রের প্রথমত চতুর্থতম ক্লাস। আজকে আমাদের নিডারিয়া পর্ব এখান থেকে শুরু হওয়ার কথা, মানে শুরু হয়েছিল, তাই না? দুইটা পয়েন্ট হয়েছিল তারপর থেকে আর কি। তাহলে দেখো তারপরে আছে কি, যে আমরা যেটা করছিলাম সেটা হলো 2 নম্বর পয়েন্ট হচ্ছিল নেমাটোসিস্ট, এখান থেকে, তাই না? তাহলে নিডারিয়া পর্বের একটা বৈশিষ্ট্য যেটা বলা হচ্ছে নেমাটোসিস্ট ধারণকারী নিউক্লিয়াইড নামক বিশেষ ধরনের কোষ উপস্থিত কোষিকায়। এগুলো সব থেকে বেশি পাওয়া যায়। নিডারিয়ানদের ধ্বংসাঙ্গাণু হচ্ছে নেমাটোসিস্ট। আচ্ছা, তাহলে নেমাটোসিস্ট জিনিসটা কি? দেখো, নেমাটোসিস্ট কথাটা আসছে কিভাবে? নেমাটোসিস্ট কথাটা আসছে দুইটা শব্দ। দেখো এখানে একটা হলো নেমা, আর একটা হলো আসলে সিস্ট। নেমা মানে হলো সুতা, আর সিস্ট মানে হলো থলি। তার মানে এমন এক ধরনের কোষ যে কোষের ভিতরে সুতাযুক্ত থলে থাকে, এই কোষের ভিতরে সুতাযুক্ত যে কোষের ভিতরে সুতাযুক্ত থলে থাকে, সেই কোষের ভিতরে সুতাযুক্ত থলে থাকে আর কি। হ্যাঁ, তো কেমন? এই যে এরকম ধরনের কোষ, এই কোষের ভিতরে এরকম কোষ, এই কোষের ভিতরে সুতাযুক্ত থলে থাকে। দেখো এই এরকম ধরনের একটা কোষ। হ্যাঁ, এটা একটা কোষ। এই কোষের মধ্যে আমরা এই যে থলেটা দেখছো, এই থলেটাকে বলা হচ্ছে এই যে সুতা। এটা কি? এই যে পেঁচানো সুতা, এটা হলো পেঁচানো সুতা। তার মানে হলো এমন এক ধরনের কোষ, যেই কোষের নাম হলো নিউক্লিয়াস আছে, অন্যান্য পেশি সূত্র আছে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু নিউক্লিয়াস কোষ। এটা হলো নিউক্লিয়াস কোষ। আর এই কোষের মধ্যে আছে নেমাটোসিস্ট। এটা হলো নেমাটোসিস্ট। তাহলে নিডারিয়ান যারা হয় তাদের এক ধরনের কোষ আছে দংশন কোষ, মানে শিকার ধরা কোষ। যেই কোষের নাম হলো নিউক্লিয়াস কোষ, যেই কোষটা সুতাযুক্ত থলে। দেখো এই যে সুতা আছে না, এই যে থলে, তাহলে কি সুতাযুক্ত থলে বহন করে। তাহলে নিডারিয়ান পর্ব, এই পর্বে নিউরোসাইট নামে একটা কোষ আছে, যেই কোষ সুতাযুক্ত থলে বহন করে। এই জন্য বলছি নেমাটোসিস্ট ধারণকারী কোষ। নিডো মানে হলো কাঁটাযুক্ত কোষ। দেখো এটাকে বলা হয় নিডোসিল। নিডো মানে আবার কাঁটা বোঝায়। নিডো মানে হলো কাঁটাযুক্ত কোষ। তাহলে নিডোসিল কাঁটাযুক্ত কোষ। হ্যাঁ, কাঁটাযুক্ত কোষের কথা বলা হচ্ছে। কাঁটাযুক্ত কোষের মধ্যে নেমাটোসিস্ট নামক থলে থাকে। তাহলে নেমাটোসিস্ট, নেমা মানে কি? সুতা, সিস্ট মানে থলে। বুঝা গেল? লেখা নাও, পরে অনেক জায়গায় এটা আসবে, তখন তোমার লেখার সময় না ছবি তুলে নাও, পরে লেখা। হয়েছে? আচ্ছা, হয়েছে সবাই? আচ্ছা, এবার পরের লাইনে কি বলছে দেখো, যে এটা তো হলো এরা দংশন কাজের জন্য, শিকার ধরার কাজে ব্যবহৃত। এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে আবার পড়বো, হাইডানে নিডারিয়া পর্ব নিয়ে আছে। এরপরে বলছে দেহভ্যন্তরে সিলেন্টেরন নামে একমাত্র পরিপাক সংবহন গহ্বর থাকে, যা একটি ছিদ্রপথে বাইরে উন্মুক্ত হয়। ছিদ্রটি মুখ ও পায়ের কাজ করে। দেহভ্যন্তরে সিলেন্টেরন, তাহলে সিলেন্টেরনটা কি? দেখো সিলেন্টেরন। হ্যাঁ, তাহলে এই যে সিলেন্টেরন, এখানে দুটো শব্দ আছে, একটা হলো সিল আর একটা হলো অ্যান্টেরন। সিল মানে গহ্বর, অ্যান্টেরন মানে হলো পরিপাক নালী।
কারণে এদের পরিপাক নালীকে বলা হয় সিলেন্ড্রন। কেন বলা হয়? কারণ দেখো যে মনে করো এটা একটা হাইড্রা নিডারিয়া পর্ব, এই নিডারিয়া পর্ব এরকম ধরো এখানে একটা আছে মানে মুখ আছে, আর এই মুখের এখান থেকে একটা গহ্বর বের হচ্ছে, এই একটা গহ্বর। এখন এই গহ্বরটা মূলত আসলে সিলেন্ড্রন, এটা কিন্তু আসলে সিলেন্ড্রন, এটা আসলে সিলেন্ড্রন। এখন দেখো যে এদের এই পাখিগুলা কিন্তু কোষ দিয়ে ঘেরা, হ্যাঁ, এখানে কিন্তু কোষ থাকে, অসংখ্য কোষ দিয়ে ঘেরা, এগুলা কোষ। কোষ এখন এখানে মনে করো অতিরিক্ত কোষ, এগুলা হচ্ছে কোষ, এটা হচ্ছে কোষ। এখন খেয়াল করো যে এদের এই যে বলছে না যে মুখ হলো একটাই আছে, মুখ একটাই, তাহলে এই যে সামনে মুখ, এটা হলো সেই মুখ, এটা হলো সেই মুখ, এই যে একটাই মুখ, এদিকে কিন্তু মুখ নাই, মুখ আছে এদিকে মুখ নাই, তাই কি না? তাহলে একদিকে মুখ আছে আরেকদিকে মুখ নাই, একদিকে মুখ আছে আরেকদিকে মুখ নাই। সেই কথা এখানে বলছে, দেখো সেই কথা এখানে বলছে যে দেহ অভ্যন্তরের সিলিন্ডার নামে একমাত্র পরিপাক সংবহন গহ্বর থাকে যা একটি ছিদ্রপথে বাইরে উন্মুক্ত হয়। দেখো একটা ছিদ্রপথে বাইরে উন্মুক্ত হচ্ছে, এই ছিদ্র দিয়ে বাইরে শক্ত বের হচ্ছে, এদিকে ঢুকছে, মানে মুখ দিয়ে খায়, মুখ দিয়ে হাগে, ব্যাপারটা এরকম। হ্যাঁ হ্যাঁ, মুখ দিয়ে খায়, একদিক দিয়ে খায়, ওই দিক দিয়ে যেদিক দিয়ে খায় সেদিক দিয়ে হাগে, এরকম একটা ব্যাপার। বুঝে গেল? হ্যাঁ বলো। গ্যাস্ট্রোডার্মিস হলো কতদিন আলোচনা হয়েছিল না, ভুলে গেছো? আচ্ছা আবার বলি দাও, গ্যাস্ট্রোডার্মিস মানে কি? হ্যাঁ আচ্ছা, গ্যাস্ট্রোডার্মিস মানে হলো, তোমরা না আসলে ক্লাস দেখে নেবা, এই ভিতরের দিকে যে কোষ আছে, একটা বাইরের দিকে কোষ, এই কোষের নাম এপিডার্মিস, বাইরের দিকে কোষের নাম এপিডার্মিস, বাইরের দিকে কোষের নাম এপিডার্মিস, আর ভিতরের দিকের কোষের নাম এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস, এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। তো আসলে ডার্মিস মানে তো ত্বক, আর গ্যাস্ট্রো মানে পরিপাক নালী, তাহলে যে কোষগুলা দুই পাশের যে কোষগুলা পরিপাক নালী তৈরি করে তার নাম হলো গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রো মানে পরিপাক নালী, গ্যাস্ট্রো মানে পরিপাক নালী। এপি মানে বহিত্বক, বহি, আর ডার্মিস মানে ত্বক, এপিডার্মিস মানে বহিত্বক, গ্যাস্ট্রো মানে পরিপাক নালী। এই গ্যাস্ট্রো আছে না, এই গ্যাস্ট্রো মানে পরিপাক নালী, গ্যাস্ট্রো মানে পরিপাক নালী, গ্যাস্ট্রো মানে পরিপাক নালী, গ্যাস্ট্রো মানে পরিপাক নালী। আর কিছু আছে না বোঝার মতো? আর কিছু আছে নাকি বলো? কোনটা বলবো? এটাই। আচ্ছা আচ্ছা, নিডারিয়া বা হাইড্রা দুইটা কোষ দিয়ে গঠিত, নিডারিয়ারা দুইটা কোষ দিয়ে গঠিত। বাইরের দিকের কোষের নাম এপিডার্মিস, পূর্ণাঙ্গ অবস্থায় আর কি, মানে ভ্রূণী অবস্থা না, পূর্ণাঙ্গ অবস্থায় বাইরের দিকের কোষের নাম এপিডার্মিস, ভিতরের দিকের কোষের নাম গ্যাস্ট্রোডার্মিস। ভিতরের দিকের কোষের নাম গ্যাস্ট্রোডার্মিস কেন হলো? কারণ ভিতরের কোষগুলা মিলিত হয়ে ভিতরে একটা ফাঁকা জায়গা তৈরি করছে। দেখো ভিতরের কোষগুলো সম্পূর্ণ ভরাট না হয়ে এখানে একটা গ্যাপ তৈরি করছে, এই কোষগুলো এখানে একটা গ্যাপ তৈরি করছে। তাহলে ভিতরের দিকের কোষগুলা পরিপাক নালী তৈরিতে ভূমিকা রাখে, পরিপাক নালী তৈরিতে ভূমিকা রাখে, এই জন্য এর নাম গ্যাস্ট্রোডার্মিস। যে ত্বকটা পরিপাক নালী তৈরি করে, যে ত্বকটা পরিপাক নালী হিসেবে কাজ করে, কারণ গ্যাস্ট্রোডার্মিসে এটা তো গ্যাস্ট্রোডার্মিসের কোষ, এটা কি গ্যাস্ট্রোডার্মিসের কোষ না? গ্যাস্ট্রোডার্মিসের কোষই তো পরিপাক নালী তৈরি করছে, এই জন্য এর নাম গ্যাস্ট্রোডার্মিস। বুঝেনি? সমস্যা কোন পার্ট? এটা হলো একটা নিডোসাইট কোষ, মানে কাটা, এই কাটাকে নিডো মানে কাটা, কাটাযুক্ত কোষ। এই কোষে একটা থলে আছে, যে থলের নাম নেমাটোসিস্ট। নেমা মানে সুতা, সিস্ট মানে থলে, থলেযুক্ত কোষ, থলেযুক্ত কোষ না মানে সুতাযুক্ত কোষ। এটা একটা কোষ, নিডোসাইট কোষ, সেই কোষের মধ্যে একটা থলে আছে, সেই থলেটার নাম নেমাটোসিস্ট। নেমা মানে সুতা, এই যে সুতা, নেমা মানে সুতা, তাহলে সুতাযুক্ত থলে, সুতাযুক্ত
থলি, বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। স্টেরো মানে? ও স্টেরন না, অ্যান্টেরন। অ্যান্টেরন মানে পরিপাক নালী, আর গ্যাস্ট্রো মানেও পরিপাক নালী। অ্যান্টেরন আর গ্যাস্ট্রো, গ্যাস্ট্রো বলতে ইংরেজি ওয়ার্ড আর অ্যান্টেরন বলতে গ্রিক ওয়ার্ড। এই পার্থক্য, মানে ভাষাটা ভিন্ন কিন্তু অর্থ এক। গ্যাস্ট্রো মানেও পরিপাক নালী, অ্যান্টেরন মানেও পরিপাক নালী, বুঝতে পেরেছো? যেমন দেখবা যে গ্যাস্ট্রোলজি নাম দেখবা ডাক্তারের ইয়েতে, পপুলারে বা ইসলামী ব্যাংক হাসপাতালে গেলে দেখবা যে অনেক জায়গায় লেখা থাকে গ্যাস্ট্রোলজি, বুঝছো? মানে পরিপাক নালী, পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ। মানে বিশেষজ্ঞ বাংলা বললে কিন্তু কি হয়, বিশেষভাবে অজ্ঞ যে, তাকে বলা হয় বিশেষজ্ঞ হিসেবে, তাই মনে হচ্ছে, কিন্তু তা তো না, তাই না? বিশেষজ্ঞ মানে বিশেষভাবে অজ্ঞ যে, তাই কি? তা তো না। অন্য অর্থে বলতে যে 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 বিষয়ে বিশেষজ্ঞ হয়ে যায়, অন্যান্য বিষয় তার একটু কমজোরি হয়ে যায়, তাই না? অন্য বিষয়ে সে একটু অজ্ঞ হয়ে যায়, ঠিক কিনা? তুমি এখন ধরো সায়েন্সের বিশেষজ্ঞ, তুমি কমার্সের অ্যাকাউন্টিং তো অজ্ঞ, তাই না? অ্যাকাউন্টিং অজ্ঞ না, তাহলে কোনো না কোনো ক্ষেত্রে, হ্যাঁ সেটাই জানো না, হ্যাঁ তার মানে অজ্ঞ, তার মানে যে আর কি বিশেষভাবে অজ্ঞ তাকে বলা হয় বিশেষজ্ঞ, তাই কি না? আচ্ছা, আর কি আছে দেখো, এবার বলছে খাদ্যবস্তু বহির্কোষীয় অন্তঃকোষীয় ভাবে পরিপাক হয়। আমাদের বহির্কোষীয় পরিপাক হয়, কিন্তু আমাদের অন্তঃকোষীয় পরিপাক হয় না। বহির্কোষীয় পরিপাক বলতে কোষ দিয়ে ঘেরা কোনো থলের মধ্যে পরিপাক, কোষের ভিতরে না, কোষ দিয়ে ঘেরা কোনো থলের মধ্যে। তাহলে এখানে যে সিলেন্টেরন, এটা কিন্তু কোষ দিয়ে ঘেরা একটা নালী, তাহলে এর মধ্যে যে পরিপাক হবে সেটা বহির্কোষীয়, কোষের ভিতরে যায়নি, তাহলে বহির্কোষীয়। আমাদেরও পরিপাক তন্ত্র যে আছে, আমাদের পাকস্থলী ক্ষুদ্রান্ত, সেইটার মধ্যে যখন পরিপাক হয় সেটা বহির্কোষীয়, এটা কিন্তু কোষের ভিতরে না, কোষ দিয়ে ঘেরা একটা নালীর মধ্যে, তাহলে এটা হলো বহির্কোষীয় পরিপাক। আমাদের কোষের মধ্যে আসলে কোনো পরিপাক হয় না, আমাদের কোষের মধ্যে শ্বসন হয়, কিন্তু এদের কি হয়, কিছু পরিপাক এই পরিপাক নালীর মধ্যে হয়, আর বাদবাকি কিছু পরিপাক কোষের ভিতরে যাওয়ার পরে আবার হয়, তখন এর নাম হলো অন্তঃকোষীয় পরিপাক। তাহলে এদের বহির্কোষীয় পরিপাক আছে, অন্তঃকোষীয় পরিপাকও আছে। বলো, এটা কি সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? কারো বুঝতে সমস্যা? আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি যে অনেক প্রজাতি, মানে এই পর্বের অনেক প্রজাতি আছে যাদের পলিপ ও মেডুসা দশা হয়। পলিপ ও মেডুসা দশা, এটা একটু মনে রাখবো। পলিপ ও মেডুসা দশা কি? পলিপ মানে হলো যে যখন স্থবির, মানে যখন সে সাঁতার কাটতে পারে না, চুপচাপ কোনো কিছু সাথে আটকে থাকে, এটাকে বলা হয় পলিপ। আর মেডুসা হলো পূর্ণাঙ্গ দশা, যে সময় সে সঞ্চরণশীল, সাঁতার কাটতে পারে, বুঝা গেল কি, যৌনজনন ঘটাতে পারে, এইটাই হলো পলিপ আর মেডুসা। এরপরে দেখো জীবনচক্রে সিলিয়াযুক্ত প্লানুলা লার্ভা দশা রয়েছে। লার্ভা দশা বলতে কি বুঝো বলো তো? বাচ্চা আর লার্ভা এর মধ্যে কি পার্থক্য? বাচ্চা আর লার্ভা এর মধ্যে কি পার্থক্য আছে? লার্ভা মানে ভ্রূণ। তোমরা কেউ কিছু বলবা লার্ভা আর বাচ্চার মধ্যে কি পার্থক্য? লার্ভা আর বাচ্চা, গরু ছাগল মানুষ এদের বাচ্চা হয় কিন্তু লার্ভা হয় না, হ্যাঁ। আর কিছু কিছু, হ্যাঁ হ্যাঁ ডিমটা লার্ভা না, হ্যাঁ ডিমটা লার্ভা না। পলিপ মানে হলো যে যখন হচ্ছে স্থবির, মানে যখন সে নড়াচড়া সাঁতার টাতার কাটতে পারে না, এটাই হলো পলিপ। আর মেডুসা হলো যখন সাঁতার কাটতে পারে, যৌন জনন ক্রিয়া ঘটাতে পারে, এটা হলো মেডুসা। আচ্ছা, লার্ভার জিনিসটা শুনে নাও। লার্ভা হচ্ছে এরকম যে সমস্ত প্রাণীর বাচ্চা যখন হবে, ওই বাচ্চার সাথে মা বাবার যদি আকৃতিগত মিল থাকে, আমাদের যেমন থাকে যে বাচ্চা হলে ওই বাচ্চার আমাদের যেমন দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, দুইটা কান, তাই না? আমাদের আছে না? তো বাচ্চারও তাই আছে। তাহলে আকৃতিগতভাবে, চেহারাগতভাবে না, আকৃতিগতভাবে যদি মা বাবার সাথে বাচ্চা মিল থাকে, তাহলে এরকম বাচ্চাকে বাচ্চাই বলা হবে। আর যদি যে বাচ্চাটা হলো, সেই বাচ্চার সাথে যদি মা বাবার আকৃতিগত মিল না থাকে, যেমন মৌমাছি, প্রজাপতি, এদের যে বাচ্চা হয় দেখতে পোকার মতো হয়, দেখতে
বাচ্চার মতো হয় না, মানে দেখতে যে বাচ্চা মানে মিল নাই, মিল না থাকলে সেটাকে লার্ভা বলে, মিল না থাকলে সেটাকে লার্ভা বলে। বুঝে গেল? তাহলে এদের এরকম মিলবিহীন একটা লার্ভা দশা হয়। এই লার্ভা দশায় প্লানুলার লার্ভা মানে কি? সিলিয়াযুক্ত লার্ভা। প্লানুলার বাংলা অর্থ সিলিয়াযুক্ত লার্ভা, যাদের সিলিয়া থাকবে। সিলিয়া মানে সূক্ষ্ম চুলের মতো গঠন, সিলিয়া মানে সূক্ষ্ম চুলের মতো গঠন, সিলিয়া মানে সূক্ষ্ম চুলের মতো গঠন, সিলিয়া মানে সূক্ষ্ম চুলের মতো গঠন। সিলিয়াযুক্ত লার্ভা। স্যার এখানে তো আছে সিলিয়াযুক্ত লিখিছি, তারপর পার্মানেন্ট কি দরকার? হ্যাঁ, তারপরে আবার কি? প্লানুলা। ও আচ্ছা, মানে প্লানুলা যে সিলিয়াযুক্ত এটা বোঝানোর জন্য মানে হ্যাঁ না, মানে ওইটা বাংলা করে তারপরে ইংরেজি বলছে, ব্যাপারটা এরকম। বাংলা করে তারপরে তার ইংরেজিটা লিখতেছে এরকম। আচ্ছা, 20 প্রজাতির নিডারিয়ান স্বাদুপানির, বাকি সবাই সামুদ্রিক। 20 প্রজাতি মানে স্বাদুপানিতে বাস করে, বাকি সবাই সামুদ্রিক। এরা এককভাবে বা উপনিবেশ মানে সবাই একসাথে বাস করে। অনেকে প্রবাল গঠন করে। প্রবালের বাংলা অর্থ রত্ন বিশেষ। প্রবালের বাংলা অর্থ রত্ন বিশেষ। যেমন ওই যে প্রবাল গঠন করে না, সেন্ট মার্টিন দ্বীপ পাথরগুলা, এটা হলো প্রবাল। বুঝছো? এই এখন এখানে যে কোনো একটা উদাহরণ মনে রাখতে পারো, তবে মনে রাখা ভালো। হাইড্রা ভালগারিস, এটা অ্যাডমিশনের বিষয় আছে, এটা অন্য বই আছে। হাইড্রা ভালগারিস, হাইড্রা ভালগারিস। হাইড্রা নামকরণটা হয়েছে হাইড্রো থেকে, কারণ এরা পানিতে থাকে। হাইড্রা নামকরণ হচ্ছে হাইড্রো থেকে, কারণ এরা পানিতে থাকে। কারণ এরা কি? পানিতে থাকে, এই জন্য এর নাম হলো হাইড্রো থেকে হাইড্রা, হাইড্রো থেকে হাইড্রা। বুঝছো? আর ভালগারিস মানে সাধারণ। কেন সাধারণ? যে অনেক পাওয়া যায়, এদেরকে অ্যাভেলেবল পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে সাধারণ। সাধারণ ধরনের হাইড্রা, অনেক পাওয়া যায়। এবার আমরা পরের পর্বে আসি। প্লাটিহেলমিনথিস, চ্যাপ্টা কৃমি যেটাকে বলা হচ্ছে। এখান থেকে আমাদের সংক্ষিপ্ত পরিচিতির ক্ষেত্রে লাস্ট লাইনটা মনে রাখবো। অনেক চ্যাপ্টা কৃমি আনুষ্ঠানিক, তবে 30 মিটার পর্যন্ত লম্বা কৃমির কথা বলা আছে। দেখো, তাহলে আমরা পড়বো হলো প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস। দেখো, প্লাটিহেলমিনথিস কিন্তু তুমি যখন প্লাটিহেলমিনথিস নামটা লিখছো, এই নামের মধ্যেই কিন্তু অনেকগুলো পয়েন্ট তুমি পেয়ে যাবা। হ্যাঁ, যদি এটা আমরা বাংলায় লিখি প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস, তাহলে এখান থেকে অনেকগুলো নাম, অনেকগুলো আর কি তুমি পাবা, মানে অনেকগুলো আর কি বৈশিষ্ট্য মনে রাখতে পারবে। দেখো, কতে প্যারেনকাইমা কোষ বিদ্যমান, এরা পরজীবী। এই যে প্লা আছে না, প্লার যে কতে প্যারেনকাইমা কোষ বিদ্যমান এবং এরা পরজীবী, বিদ্যমান এবং এরা পরজীবী। তুমি পরের লাইনে লিখতে পারো, এটা 1 নম্বর দিলা, এটা 2 নম্বর দিলা, মানে পয়েন্টটা বেড়ে গেল। এরা পরজীবী, এটা হয়ে গেল, এরা পরজীবী। তারপরে তো টতে এরা ত্রিস্তরী, এরা ত্রিস্তরী, এরা ত্রিস্তরী, এরা ত্রিস্তরী, এরা ত্রিস্তরী। এরা কি? ত্রিস্তরী, তিনটে স্তর। একটাম, মেসোডার্ম, অ্যান্ডোডার্ম, তিনটে স্তর। না, নিডারিয়াতে 2টা স্তর ছিল না, এপিডার্মিস আর হাইপোডার্মিস। আর এদের প্রথম শুরু হলো ত্রিস্তরী, এরপরে সবগুলো পর্বই ত্রিস্তরী, এরপরে সবগুলো পর্বই ত্রিস্তরী। তারপরে দেখো যে
এবার প্লাটি হেতে হলো এদের হুক, হেতে হলো এদের হুক, হেতে হলো হুক, এদের হুক বা চোষক থাকে, হুক বা চোষক থাকে। সেইগুলো কিন্তু লেখা আছে বইয়ের মধ্যে আর কি। হুক 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 বা চোষক অথবা উভয়, হুক বা চোষক অথবা উভয়, অথবা অথবা উভয়, উভয়, হুক বা চোষক অথবা উভয়। এরপরে দেখো যে আরেকটা কি, যে প্লাটি হেল ল আছে না, লতে হলো লার্ভা দশা বিদ্যমান। লতে কি লার্ভা দশা বিদ্যমান, লার্ভা দশা বিদ্যমান, লতে হচ্ছে লার্ভা দশা বিদ্যমান। তার প্লাটি হেল মেন 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 আছে তাই না, দন্তের ন আছে, প্লাটি হেল মেন দন্তের ন আছে, দন্তের নতে হলো যে প্লাটি হেল ও মিন আছে, প্লাটি হেল মিন যদি মেন, তার মেসেনকাইমা কোষ বিদ্যমান। মতে হলো মেসেনকাইমা, মেসেনকাইমা কোষ বিদ্যমান, কোষ বিদ্যমান, মেসেনকাইমা কোষ বিদ্যমান। দন্তের ন, দন্তের ন হলো নরম দেহ, নরম দেহি, এরা নরম দেহি, এরা নরম দেহি। আর শেষে দেখো দন্তেশ্ব আছে, তাহলে এদের শিখাকোষ বিদ্যমান, এদের শিখাকোষ, শিখাকোষ বিদ্যমান, এদের শিখাকোষ বিদ্যমান, এদের শিখাকোষ বিদ্যমান, এদের শিখাকোষ বিদ্যমান। হ্যাঁ বলো, থতে দেখি কি হয়, থতে কিছু আছে কিনা দেখি, দাঁড়াও। থতে আছে কিনা দেখি, থত না থাকলে নাই, সবগুলো তো মিললো, একটা না মিললে তো সমস্যা নেই, এই কথা মনে রাখবা। হ্যাঁ, থতে তো মিলে না, মানে যে কটা মিললো। তবে সৃজনশীলের জন্য 5টা পয়েন্ট মুখস্থ করলেও চলে সৃজনশীলের জন্য, কিন্তু বোল্ড করা অক্ষর সবগুলো মনে রাখতে হবে, বোল্ড করা অক্ষর সবগুলো মনে রাখা লাগবে। হ্যাঁ, দেখো এবার আমরা একটু বুঝি, হ্যাঁ, যে সবগুলো লেখা হয়েছে, তাহলে এবার একটু আমরা বুঝি যে যেগুলো তোমাদের সমস্যা হতে পারে সেগুলো বলি। হ্যাঁ, এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম মানে তো বুঝো, যাকে লম্ব অক্ষ বরাবর সমান 2 ভাগে ভাগ করা যায়। আমরাও কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম, আমাদেরকে এই বরাবর সমান ভাবে ভাগ করা যাবে, তাহলে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। এরাও তাই, এদেরকে লম্ব অক্ষ বরাবর 2 পাশে 2টো চোখ থাকে, তো লম্ব অক্ষ বরাবর সমানভাবে ভাগ করা যাবে, তাহলে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। তারপর হচ্ছে দেহত্বক সিলিয়াযুক্ত অ্যাপিডার্মিস, এদের যে ত্বক, অ্যাপিডার্মিস মানে ত্বক, সেখানে সিলিয়া থাকে, এটা বলছে। হ্যাঁ, অথবা কিউটিকল, কিউটিন মানে লিপিড, কিউটিন মানে লিপিড, লিপিড জাতীয় আস্তরণ থাকে। কিউটিকল কথাটা হচ্ছে কিউটিন থেকে। অ্যাসিলোমেট তো আগে জেনেছো, মানে কি সিলোমবিহীন, অ্যাসিলোমেট মানে সিলোম নাই। আচ্ছা, যেগুলো সমস্যা সেগুলো বলি। বিভিন্ন অঙ্গের মাঝে ফাঁকা স্থানগুলো প্যারেনকাইমা অথবা মেসেনকাইমায় পূর্ণ থাকে। মনে রাখবা, মেসেনকাইমা মানে মাঝে থাকা বড় কোষ, মেসেনকাইমা মানে মাঝে থাকা বড় কোষ। বিভিন্ন কোষগুলোর মাঝে মাঝে কিছু বড় বড় কোষ থাকে, ওটাকে মেসেনকাইমা বলে। মেসেনকাইমা মানে মাঝে থাকা বড় কোষ। কিউটিকল মানে কিউটিন মানে লিপিড বা মোম জাতীয় আস্তরণ, কিউটিন মানে লিপিড বা মোম জাতীয় আস্তরণ। কিউটিন, মেসেনকাইমা মানে মাঝে থাকা বড় কোষ, মেসেনকাইমা মানে মাঝে থাকা বড় কোষ। প্যারেনকাইমা মানে হলো যে পানিযুক্ত কোষ, মানে যে সমস্ত কোষে পানি অনেক বেশি থাকে তাকে বলা হয় পানিযুক্ত কোষ। আচ্ছা, এবার দেখো 6 নম্বর পয়েন্ট, পোষক দেহে সংযুক্তের জন্য অনেক ক্ষেত্রে বাহ্যিক চোষক বা হুক থাকে অথবা উভয় থাকে। কিছু প্রাণীতে খণ্ডক সদৃশ গঠন প্রোগ্লোটিড থাকে।
প্রোগ্লোটিক কথাটা আসছে কিভাবে দেখো, প্রো মানে আগে, প্রো মানে আগে, প্রো মানে আগে বা আগা, হ্যাঁ, প্রো মানে হলো আগে বা আগা, হ্যাঁ, হ্যাঁ। আর গ্লোটিস মানে জিহ্বা, গ্লোটিস মানে কি, জিহ্বা, জিহ্বার আগার মতো দেখতে, খণ্ডগুলো জিহ্বার আগার মতো দেখতে, গ্লোটিস, গ্লোটিস মানে জিহ্বা, মানে এদের যে খণ্ডকগুলো থাকে, এই খণ্ডকগুলো জিহ্বার আগার মতো দেখতে, এদের যে খণ্ডগুলো থাকে না, সেগুলো দেখতে কিসের মতো, জিহ্বার আগার মতো, যেগুলো যেগুলো হচ্ছে খণ্ডকগুলো থাকে দেখতে জিহ্বার আগার মতো। অর্থ সহ পড়লে তোমার আর কি বুঝতে সুবিধা, মনে রাখাও সুবিধা, হ্যাঁ। আর বই যা আছে যদি ডাইরেক্ট মুখস্থ করো তাহলে কিন্তু তুমি মনে রাখতে পারবে না, বুঝছো? এই জন্য অর্থ সহ পড়তে হবে। তুমি যখন একটু ডিপলি পড়বা তখন তুমি একটু স্লো আগাবা, কিন্তু হলো তুমি শিখবা বেশি। তুমি কি করবা, শিখবা বেশি, বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা চলে আসি যে যেগুলো সমস্যা সেগুলো আমি আলোচনা করছি। যেমন দেখো বলছে এদের রেচননালী ও শিখাকোষ থাকে। রেচননালী ও শিখাকোষ এদের হচ্ছে যে একটা নালী, যে নালীর ভিতরে হ্যাঁ, ও হুক বুঝুনি, হুক মানে কোনো কিছু সেটা আটকায় না আমরা হুক দিয়ে, তাহলে এই প্রাণী পোষক দেহের মধ্যে থাকে, মানুষেও থাকে। তাহলে বৃহদান্তের সাথে আটকানোর জন্য যে হুক, যেমন ধরো যে ওই যে ইয়ে থাকে অনেক সময় এইসব জায়গাতে হুক থাকে না, হ্যাঁ, হুক তো বাংলা কথা, এর আর কি বাংলা আছে জানা নাই আমার। হুক হলো যেটা আটকায়, হুকের কাজ হলো কি, যেটা যেটা আটকায় রাখার কাজ করে তাকে হুক বলা হয়, হ্যাঁ। চোষক মানে চুষে খাওয়ার মতো সক্ষমতা, ঠোঁটে হলো চুষে খাওয়ার মতো সক্ষমতা থাকা, এটা হলো চোষক, বুঝতে পারছো? আর তারপরে হলো যে শিখাকোষ হলো আগুনের শিখার মতো, ছবির দিকে দেখো বাম দিকে, এখানে দেখো একটা নালীর মধ্যে কিছু কিছু দেখো আগুনের শিখার মতো, মানে কিছু কোষের ভিতরে দেখা যায় এরকম আগুনের শিখার মতো কাজেলার মতো গঠন থাকে, যেগুলো দেখে মনে হচ্ছে আগুন জ্বলছে। এই জন্য এদেরকে বলা হচ্ছে যে কোষের মধ্যে এরকম আগুনের মতো সূত্রক থাকে, কালারফুল, তাকে বলা হয় ফ্লেম সেল বা আগুনের শিখাকোষ বা শিখাকোষ। 11 নম্বর দেখো, 11 নম্বর হচ্ছে যেগুলো বুঝবে না সেগুলো আমি বলছি, হ্যাঁ। এদের তো লার্ভা দশা আছে, তো লার্ভা দশা বিভিন্ন রকম দেখতে হয়, তাই নামগুলো ভিন্ন ভিন্ন হয়েছে। যেমন দেখো রেডিয়া নামকরণ হয়েছে বিজ্ঞানী রেডি নামে একজন বিজ্ঞানীটা আবিষ্কার করছে, মানে এই লার্ভাটা পাইছে, তাই এর নাম হলো রেডি থেকে রেডিয়া নাম হয়েছে। আর তারপরে দেখো সার্কারিয়া নামকরণ হয়েছে, সার্কো মানে লেস, এরিয়া মানে সংযুক্ত, সার্কো মানে লেস, সার্কো মানে লেস, আর এরিয়া মানে সংযুক্ত, এরিয়া মানে হলো সংযুক্ত, তার মানে লেস সংযুক্ত, তার মানে কি লেস সংযুক্ত। যে লার্ভার লেস থাকে তাকে বলা হয় সার্কারিয়া। আর স্পোরোসিস্ট লার্ভা থলের মধ্যে থাকে, লার্ভা যদি থলের মধ্যে থাকে, থলেযুক্ত লার্ভা, এর বাংলা অর্থ থলেযুক্ত লার্ভা, থলেযুক্ত লার্ভা, যে লার্ভা থলের মধ্যে থাকে তাকে বলা হয় থলেযুক্ত লার্ভা। সিস্টি সার্কাস থলেযুক্ত লার্ভা, কিন্তু সেই থলের সাথে আবার লেজ থাকে, থলেযুক্ত লার্ভা যোগ তার সাথে লেজ, মানে এরকম ধরো এটা একটা থলে, এখানে ধরো লার্ভা আছে, এখানে মনে করো এরকম লার্ভা, এটা মনে করো লার্ভা, ওই যে থলের সাথে আবার এরকম লেজ আছে, ওই লেজের সাঁতার কেটে কেটে আগায়, তো এটাকে বলা হচ্ছে সিস্টি সার্কাস, থলেযুক্ত লেজ। তাহলে এগুলা মানে বোল্ড করা শব্দগুলা এমসিকিউর জন্য সবই করতে হবে, তবে সৃজনশীলের জন্য যেগুলো 5টা, তাহলে এই ছন্দের মাধ্যমে 5টা তোমার হয়ে যাবে, তুমি লিখতে পারবা বানাই, তাই না? এখন দেখো এখানে তুমি অনেকগুলো আছে, এর মধ্যে তুমি যে কোনো একটা মুখস্থ করবা, মানে বোর্ড পরীক্ষার জন্য যে কোনো একটা, অ্যাডমিশনে কিন্তু সবগুলাই লাগে। এখন আপাতত তুমি একটাই মুখস্থ করো, যেহেতু সামনে তো তোমাদের বোর্ড পরীক্ষা না, বোর্ড পরীক্ষাই, তাই না? বোর্ড পরীক্ষা না বলছি, সেইয়ের মতো, বুঝছো? হ্যাঁ, সেইয়ের মতো। আমি হচ্ছে যে যখন ছাত্র জীবনে আমার একটা কোচিং ছিল,
তো ওটা ছিল একবারে ক্লাস 3 থেকে তোমার ইয়ে পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিল। ইন্টারমিডিয়েট তো আমি ছাত্র জীবনে পড়াতাম। এখন ক্লাস 4-এর ইয়ে নেওয়া হবে, মডেল টেস্ট নিব বার্ষিক পরীক্ষার আগে। তা আমি পরিচালক ছিলাম, তা আমি বললাম যে তোমাদের যেহেতু একটা মডেল টেস্ট হবে, তো এটা তোমাদের কবে নেওয়া যায়, কার কবে স্কুলে পরীক্ষা এরকম। এখন কারো পরীক্ষা বেশি আগে, কারো বেশি পরে এরকম, তো মিলাতে পারছি না যে কিভাবে আর কি মডেল টেস্ট নিব। তখন একটা ছাত্র বললো যে ভাইয়া তাহলে একটা কাজ করেন না কেন, যেহেতু মডেল টেস্ট নিয়ে একটা ঝামেলা হয়ে যাচ্ছে, অনেকের পরীক্ষার সামনে, কারো পিছে একটা জটিলতা, তার থেকে মডেল টেস্টটা একটা কাজ করলেই তো হয়, আমাদের বার্ষিক পরীক্ষার পরে নিলেই তো হয়। তাহলে বুদ্ধি কি দেখো, তাহলে ওটা নিয়ে লাভ কি? বার্ষিক পরীক্ষার মডেল টেস্ট নিয়ে লাভ আছে? বার্ষিক পরীক্ষা পরে নিলেই তো হয়। তারপরে আবার একটা 6-এর একটা স্টুডেন্ট বলছে যে মানে কিছু কিছু স্টুডেন্ট হাসির কথা বলে, তা আমি যেহেতু পরিচালক ছিলাম, তা আমাকে বলছে আচ্ছা ভাইয়া আপনি হচ্ছে যে টিচারদেরকে যে বেতন দেন, এই বেতনটা কি আমরা যে মাসে মাসে বেতন দিই সেখান থেকে বেতন দেন? তা বললাম হ্যাঁ, তো তার কি সরকার আমাকে দিয়ে দেবে নাকি? মানে ধারণা যে সরকার থেকে দেয় কিনা, তো কোচিং এর বেতন কি সরকার থেকে দিবে? তো ছোট ছোট বাচ্চারা খুব হাসি হাসি কথা বলে। চিন্তা করো কোথা থেকে বেতন দিয়ে সেটা জিজ্ঞাসা করছে। আচ্ছা এখন দেখো আমার মনে করো যে আমার 3টা ম্যানেজার আছে, একজন কম্পিউটার কাজ করে, তারপরে আর 2জন দেখাশোনা করে। এখন মনে করো যে তোমরা তো এটা জানো ভালো করে, তোমরা কি এটা বলবো আমাকে কখনো যে আচ্ছা স্যার হলো আপনি আপনার ম্যানেজারদের বেতন কি সরকার থেকে দেন না আমরা যে টাকা দিই সেখান থেকে দেন? হ্যাঁ হ্যাঁ সেটা বলবো, তোমরা তো এটা বলবো না, ছোট মানুষ সেটাই। আচ্ছা তাহলে তোমরা টেনিয়া সোলিয়াম, এটা একটু বেশি পরীক্ষায় অ্যাডমিশনও আসে, এই জন্য এটা মনে রাখতে পারো, টেনিয়া সোলিয়াম। এরপরে দেখো নেমাটোডা। হ্যাঁ টেনিয়া সোলিয়াম শেষে, লাস্টের দিকে আছে, মানে শেষে, একবারে শেষে। এবার দেখো নেমাটোডা। এবার নেমাটোডা হ্যাঁ তাইতো এবার নেমাটোডা নেমা মানে আসলে তো জানো সুতা, তাই না? নেমাথেলমিথিস এর আরেকটা নাম কিন্তু ছিল নেমাথেলমিথিস, এখানে দেওয়া আছে, মানে সুতাকৃমি, মানে হলো সুতাকৃমি, এর ছোট সংক্ষেপে নেমাটোডা বলা হচ্ছে। হ্যাঁ গোলকৃমি বা সুতাকৃমি, সুতাটা গোলের মতো, মানে যেমন ধরো এই জিনিসটা তো গোল, তাই না? চারিদিকে রাউন্ড গোল, আবার এক হিসাবে লম্বা সুতা বলা যায়, এই তো এইভাবে নাম হয়েছে আর কি। তো দেখো এখানে আমাদের লাগবে কি কি, যে সুতাকৃমির 2 নম্বর লাইন, এই পর্বে শনাক্তকৃত প্রায় 25,000 প্রজাতির কৃমি আছে। আর লাস্টের লাইনটা মুক্তজীবী প্রাণীরা, যারা নেমাটোডার মুক্তজীবী, মানে অন্তঃপরজীবী হিসাবে বা পরজীবী হিসেবে থাকে না, স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, তাদেরকে মুক্তজীবী বলা হয়। তো বলছে মুক্তজীবী পরজীবীরা ব্যাকটেরিয়া খায়, ইস্ট খায়, ছত্রাক খায়, শৈবাল খেয়ে বেঁচে থাকে। এবার দেখো নেমাটোডা মনে রাখার জন্য ছন্দটা কি দেখো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বানায় নিজে নিজে, তোমরাও বানাতে পারো ইচ্ছা করলে। দেখো নেমাটোডা মনে রাখার ছন্দ হলো যে যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু। ভালো হয়েছে এটা? যেই লাউ সেই কদু। দেখো যেতে হলো যৌন দৃঢ়তা দেখা যায়, এটা কত নম্বর পয়েন্ট আমি লিখে দিই, কারণ লিখতে গেলে বেশি লাগে, 10, তাহলে 10। তারপরে অবশ্যই হলো ইলাস্টিন নির্মিত, এটা কত নম্বর? ইলাস্টিন নির্মিত